লাল শাড়িতে প্রেয়সী। লেখনীতে ফাতেমা ফারিয়াল। পর্ব সংখ্যা 48। কাজী অফিসের সামনে এসে আদনান তার গাড়িটার তীব্র ব্রেক কষল। আচমকাই থমকালো আহিয়ার সামনের দিকে। হুমড়ি খেয়ে পড়তে আদনান ঝট করে হাত বাড়িয়ে তাকে ঠেকিয়ে দিল। তার শক্ত হাত আহিয়ার কাঁধ আর বাহু ঘিসে ধরল। আহিয়ার বুক এমনিতেই ধুকধুক করছিল, তার উপর আবার আদনানের স্পর্শ সব মিলিয়ে ভেতরে যেন এক অদ্ভুত জটলা পাকিয়ে উঠল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মাথাটা হালকা ঘোরাচ্ছে। আদনান তার সিট বেল্ট খুলতে খুলতে অদ্ভুত এক শান্ত অথচ দম বন্ধকর কণ্ঠে বলল, আহি, নিজেকে সামলাতে শেখ। এখন তো কেবল শুরু। এখন যদি তুই এমন বেসামাল হয়ে পড়িস তাহলে আমাকে সামলাবে কি করে? আহিয়া শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে। এটা কোনো আদনানকে দেখছে সে। তার কণ্ঠে সংকোচ নেই, সামান্য লজ্জাবোধটুকুও নেই, আর শুধু একরোখা আত্মবিশ্বাস। আদনান একবার আদেশের সুরে বলল, চল আমার সাথে। আহিয়ার গলা কেঁপে ওঠে, কোথায় কোথায় কেন? আদনান ঠোঁটের কোণে হালকা বিচলিত হাসি টেনে বলে, মানুষ কাজী অফিসে কেন আসে? আহিয়া চোখ নামিয়ে মিনমিন করে বলল, বিয়ে করতে। আদনান এবার তার চোখের দিকে তাকে সরাসরি দৃষ্টিতে এত গভীর যে আহিয়ার চোখ সরাতে পারল না। তার কণ্ঠ একবার নরম, কিন্তু প্রতিটা শব্দ দৃঢ়। শুধু আমাকে বিয়ে করবি আহি, এখন এই মুহূর্তেই। কথা দিচ্ছি খুব যত্নে রাখবো, খুব ভালোবাসবো, আগলে রাখবো। তুই যেমন চাস আমি তেমন হয়ে যাব। সামান্য অভিযোগের সুযোগ দেব না তোকে। আমার কাছে তোর প্রায়োরিটি সবার আগে থাকবে। আমি কোনো ছলনা করছি না আহি, কসম, ছলনা করছি না, আমি সব সত্যি করছি। বিয়ে করবি? আহিয়া হতভম্ব হয়ে চোখে ঝাপসা দেখছে, বুকের ভেতরে চিন্তার ঝড়। কি বলা উচিত তার, কি করা উচিত? সে একটা ঢোক গিলে আত্মগলন করে কণ্ঠটুকু বলল, আপনাকে ফিরিয়ে দেওয়ার মতো দুঃসাহস আমার নেই। তবে ভাইয়া আর বাকি সবাই যদি জানতে পারে তাহলে কি হবে? আদনান ধীর স্থিরভাবে আহিয়ার কোমল হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। তার স্পর্শে আশ্বাস আর অদ্ভুত এক দখলদারিত্ব। সবার কাছ থেকে তোকে চেয়ে নিয়েছি, সবাই রাজি, শুধু তাদের অগোচরে আমি কিছুদিন আগে কাজটা সেরে নিতে চাচ্ছি। একটু থেমে আবারও বলল, আশা করি এতে কারো সমস্যা থাকবে না, তুই তোর ভাই ছাড়া। আর শোন, এই বিয়ের কথা আমরা কাউকে জানাবো না, কেউ জানবে না, কেউ না। এই মুহূর্তে নীরবতার পর আদনান আবারও বলল, তোর ভরসা আছে আমার ওপর? আহিয়া নীরব মাথা দোলায়। কয়েকদিন পর তো এমনিতেই বিয়ে হবে, তাহলে আদনানের ইচ্ছে মতো এখন করলে ক্ষতি কোথায়? সব ভয় সব দিতা বুকের ভেতর চেপে রেখে সে সম্মতি দিল। আদনানের হাতে হাত রেখে এগিয়ে গেল কাজী অফিসের দিকে। নতুন জীবনের সূচনা হতে চলেছে তাদের, অনিশ্চিত জীবনের। আদনান আর আহিয়া যখন ভেতরে গেল, তাদের পেছনে গাড়ি থেকে নেমে এলো নাদিম আর শাওন। আহাদের আদেশ অনুযায়ী ওরা আদনানকে নজর রেখেছিল, কিন্তু এই দৃশ্য দেখে দুজনেই বিষময় বাকরুদ্ধ। নাদিম ফিসফিস করে বলে, শাওন, আমি কি এই স্বপ্ন দেখছি? এটা কি ধলা ডাক্তার ছিল? শাওন মাথা নেড়ে বলল, ভাই, তুই আর আমি মনে হয় একই স্বপ্ন দেখতেছি। নাদিম সন্দেহজনক ভরে ভুরু কুচকে শাওনের হাতে একটা চিমটি কাটলো। আউচ, এটা কি করলি? দেখলাম সত্যি নাকি স্বপ্ন। এখন তো পরিষ্কার, আদনান আহিয়াকে বিয়ে করতে এখানে নিয়ে এসেছে। ভাইকে এখনই কল করছি। নাদিম ফোন বের করতে হতাশে ঝাঁটা মেরে হাত থেকে ফোনটা কেড়ে নিল। তোর কি একটু দয়ামায়া নাই? একটা ভালোবাসার পূর্ণতা পাইতে চলছে, আর তাদের মাঝে ভিলেনকে ডেকে আনতে চাচ্ছিস কেন? ভাই আগে থেকেই এই ধলা ডাক্তারের বিলাইটাকে সন্দেহ করছিল, তাই তোমাদের নজর রাখতে বলেছে। আর তুই ভাইকে ভিলেন বললি? ভাই জানতে পারলে তোর চেহারা নকশা পাল্টাই দিবে। আমার একা না, তোরও না। ভাই, আমার চেহারা পাল্টাতে চাই না, এমনিতেই কোনো মেয়ে পটে না। চেহারায় পাল্টাই গেলে তো কপালে কাকপক্ষীও জুটবে না। আমি এখনই ভাইকে কল দিচ্ছি। নাদিম ফোন নিতে গেলে শাওন গম্ভীর কণ্ঠে বলে, এবার কিন্তু একটা থাপ্পড় দিয়ে তোর চেহারা নকশা পাল্টে দিব নাদিম। বাড়াবাড়ি করিস না, ওদের একটু শান্তিতে বিয়েটা করতে দে। ভাই জানতে পারলে ডেমো একটা বাদ যাবে না। যখন একটা তখন দেখা যাবে, এখন আরো কিছু দেখি নাই। শাওন নাদিমের গলায় বোঝানো, তারপরে তার গলায় ঝোলানো কালো চশমাটা তুলে তার চোখে পরিয়ে দিল। তারপর নিজে একটা কালো চশমা পরে অন্যদিকে মুখ ফুরিয়ে দাঁড়িয়ে রইল। এমন ভান করলো যেন সত্যি তারা কিচ্ছু দেখেনি। আহাদ রাজা চেয়ারে বসে পা দুটো অনবরত নাচাচ্ছে একটানা, অস্থিরভাবে, যেন নিজেকে নিয়ন্ত্রণ করার তীব্র প্রচেষ্টা চালাচ্ছে।
অপর প্রান্তে ঠিক তার মুখোমুখি হয়ে বসে আছে সাইকিয়াট্রিস্ট ডাক্তার সুভাষ চন্দ্র। লোকটার কপালের ঘাম, চোখে স্পষ্ট আতঙ্ক। আতঙ্কিত হওয়ার কারণও খুবই স্বাভাবিক। গত 3 মাস আগে আহাদ রাজা তার চেম্বারে এসেছিল। তার সমস্যার কথা শুনে তিনি পেশাদারিত্ব বজায় রেখে শুধু বলেছিলেন, এটা একটি মানসিক সমস্যা। এই এক লাইনের পরেই যা ঘটেছিল তা আজও তার স্পষ্ট মনে আছে। আহাদ রাজা ভেবেছিল তাকে পাগল বানানো বলা হয়েছে। রেগেমেগে সেদিন তো চলে গিয়েছিল, আজ আবার তাকে এখানে দেখে ডক্টর সুভাষচন্দ্র সত্যি প্রস্তুত ছিলেন না। পাশে দাঁড়িয়ে আছে শাহিন, একেবারে আহাদের দিকে তাকাচ্ছে, একবার ডাক্তারের দিকে, মনে মনে হিসাব করছে আজ তার গালে কয়টা থাপ্পড় পড়বে। চেম্বারের ভেতরে কয়েক সেকেন্ডে দম বন্ধ করে নীরবতা শেষে সেই নীরবতা ভেঙে ডক্টর সুভাষচন্দ্র গলায় খানিকটা সম্ভব স্থির রেখে বলে, দেখুন স্যার, আমি আপনাকে সেদিনও বলেছি, আজও বলছি, আপনার এই অতিমাত্রার রাগ স্বাভাবিক নয়। এটি একটি নিউরোলজিক্যাল এবং মানসিক স্ট্রোক সার্কিট, যেখানে মস্তিষ্ক মুহূর্তের জন্য নিজের নিয়ন্ত্রণ হারায়। এক কথায় বলতে গেলে এটা ইমপ্লস কন্ট্রোল সমস্যার দিকে ইঙ্গিত করে, যার একটি ধরন হচ্ছে ইন্টারটারমিনেট এক্সপ্লোসিভ ডিজায়ার ওয়ার্ড আইইডি। আহাদের চোখে ক্ষীণ আগুনের ঝিলিক চোয়াল শক্ত হয়ে উঠল। ডাক্তার তাড়াতাড়ি যোগ করলেন, এর মানে এই নয় যে আপনি মানুষ খারাপ স্যার, এটা আপনার ইচ্ছার বিরুদ্ধে ঘটে। আপনি যদি নিয়মিত চিকিৎসা নেন তাহলে একদম স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। আহাদ উঠে দাঁড়িয়ে কাচের টেবিলে সজোরে একটা চাপড় মারল, ঝুঁকে পড়ল সামনের দিকে, দাঁত কিচমিট করে গর্জে উঠল, আপনার কি মনে হয় আমি অস্বাভাবিক, পাগল? ডক্টর সুভাষচন্দ্রের গলা কেঁপে ওঠে, আমি সেটা বলিনি স্যার, আমি শুধু বলেছি আপনার রাগের সাথে মানসিক ইমপ্লেসমেন্ট কন্ট্রোলের সমস্যা রয়েছে, বিচ্ছিন্ন হয়ে যায় আর কি, তখন আপনার নিজের উপর নিজের নিয়ন্ত্রণ থাকে না। ভয়ে ভয়ে যোগ করে বললেন, আপনি চাইলে আমি ধাপে ধাপে আপনাকে সাহায্য করতে পারি। আহাদের মুখের ভাবমূর্তি ধীরে ধীরে বদলাতে লাগলো, চোখের আগুন কিছুটা নিভে এলো। সে মনে মনে ভাবলো, তার তো এই রাগ নিয়ন্ত্রণের জন্য এখানে আসা, এই বিয়াদব রাগের জন্যই তো তার প্রেয়সী তাকে ছেড়ে চলে গিয়েছিল। সে আর এমনটা চায় না, সে চায় না তার রীতি তাকে ছেড়ে যাক। সে আবার বসে পড়ল, পায়ের ওপর পা তুলে সম্পূর্ণ নির্লিপ্ত ভঙ্গিতেই বলল, ফাইন, কি করতে হবে বলেন, কুইক। এই পরিবর্তন দেখে ডক্টর সুভাষচন্দ্র যেন একটু প্রাণ ফিরে পেল। শাইন হাঁপ ছেড়ে বাঁচল। ডাক্তার বললেন, আপনাকে মেডিসিনের পাশাপাশি থেরাপিও নিতে হবে, একটা ব্রেন প্ল্যান তৈরি করতে হবে, নিয়মিত কাউন্সিল জরুরি। আহাদ মনোযোগ দিয়ে শুনছিল। এবার শান্ত স্বরে জিজ্ঞেস করলো, এখন কি করতে হবে? এই মুহূর্তে আপনাকে ব্যাকআউট টাইপ রাগ থামানোর জন্য অনুশীলন করতে হবে। আপনি 1 থেকে 10 পর্যন্ত উল্টো করে গুনুন তো, দেখি পারেন কিনা। এই কথাটুকুই যথেষ্ট ছিল মুহূর্তে আহাদের রাগ আবারও তরতর করে উপচে দেওয়ার জন্য। সে ঝাঁপে পড়ে ডাক্তার সুভাষচন্দ্রের শার্টের গলা চেপে ধরল, গর্জে উঠল, এই চন্দ্রবিন্দুর বাচ্চা, আমাকে তোর মূর্খ মনে হয়? তোর কি মনে হয় আমি 1 2 গুনতে পারি না? আমায় অশিক্ষিত লাগে? শাহিন তড়িঘড়ি এগিয়ে এসে বলল, ভাই, ডাক্তার সেটা বলেনি, আপনি ভুল বুঝেছেন। কথা শেষ হওয়ার আগে একটা সজোরে থাপ্পড় পড়ে শাহিনের গালে। শাহিন গালে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আহাদ হাত মুষ্টিবদ্ধ করে নিল। তখনই তার ফোন বেজে উঠল। এতে ধ্যান ভাঙল তার। তা না হলে এখনই সাইকিয়াট্রিস্টের নাক বরাবর একটি ঘুষি মারত। আহাদ ডাক্তারের কলা ধরে ফোনে হাত দিল। দেখে চান্দুরে দুন্দারের কল। দুন্দার তার গুপ্ত সহকারী। আহাদ ফোন রিসিভ করলো। ওপাশ থেকে দুন্দার বলল, সেটা শুনলো? শাহিন শুনল না, কিন্তু আহাদ রাজার মুখের অভিব্যক্তি ভয়ঙ্করভাবে বদলে গেছে। শাহিন এবার দুগালে হাতে অসের মতো তাকিয়ে রইল। আহাদ রাজার বুক ওঠানামা করছে রাগে। চেপে বলল, আদনান, আই সোয়ার, আজকে আমি তোকে মেরে সত্যি সত্যি চালের ড্রামে ঢুকায় রাখবো। এই বলে টেবিল থেকে একটা ফুলদানি তুলে ছুঁড়ে মারলো কাচের দেওয়ালের দিকে। কাচ ভেঙে দেওয়ালে ঝরঝর করে পড়ল।
সাইক্রিয়েটিস্টকে দিকে তাকালো, অতঃপর গটগট করে শব্দ তুলে চেয়ার থেকে বেরিয়ে গেল। শাহিন দুগালে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, যত দোষ শাহিন ঘোষ।